সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমরা পড়াশোনা সহ সকল ভালো কাজে তোমরা মনোযোগী হয়ে আছো। তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে চতুর্থ বর্ষ অনার্স ওয়াইল্ড লাইফ বায়োলজি বন্য প্রাণী জীববিদ্যা বিষয়ে আমি তোমাদের কিছু পড়াশোনা করাবো। অনলাইনে ক্লাসে তোমাদের জন্য তোমাদেরকে স্বাগতম। তোমরা সকলেই একটু মনোযোগী হও এবং এই কথাগুলি তোমরা শোনো, নিশ্চয় তোমরা উপকৃত হবে। শুরুতেই তোমাদের ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। দেখো, এখানে কিছু প্রশ্ন তোমাদের এই অধ্যায়ে, আমার শুরু অধ্যায়, এখানে অনেক কিছু প্রশ্ন আছে তোমরা দেখতে পাচ্ছ। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে যে বন্য প্রাণী বলতে কি বুঝো, বিলুপ্ত প্রাণী বলতে কি বুঝো, সংখ্যাকুল বা বিপন্ন প্রাণী প্রজাতি কি, মহাবিপন্ন প্রাণী কারা, দুটি বিলুপ্ত প্রাণীর বৈজ্ঞানিক নাম লেখো, অথবা দুটা মহাবিপন্ন প্রাণীর বৈজ্ঞানিক নাম লিখতে বলা হয় অনেক সময়, অথবা দুটা বিপন্ন প্রাণীর বৈজ্ঞানিক নাম। খ গ্রুপে দেখতে পাচ্ছ যে 4 মার্কের জন্য কতক প্রাণী বনে না বাস করো বন্য প্রাণী ব্যাখ্যা করো। বাংলাদেশের কোন কোন শ্রেণীর প্রাণীদেরকে বন্য প্রাণী হিসেবে গণ্য করা হয় এবং কেন? গ গ্রুপ থেকে বন্য প্রাণীর গুরুত্ব আলোচনা করো। 10 মার্কের প্রশ্ন, তোমরা জানো। শিক্ষার্থীবৃন্দ, এখানে বেশ কিছুটা সংজ্ঞা এবং উদাহরণ তোমাদের সামনে আলোচনা করা হবে। এবং এই যে বলা হচ্ছে যে কতক প্রাণী বনে বাস না করেও বন্য প্রাণী, এর ব্যাখ্যাটা তোমাদের বলবো ইনশাআল্লাহ। আর বাংলাদেশের কোন কোন শ্রেণীর প্রাণীদেরকে বন্য প্রাণী হিসেবে গণ্য করা হয়, এখানে স্তন্যপায়ী ম্যামাল, পাখি, বার্ডস, সরীসৃপ, রেপটাইল, আর হলো উভচর, অ্যাম্ফিবিয়া, এরা হলো এই 4টা শ্রেণী মূলত বন্য প্রাণী হিসেবে গণ্য করা হয়। আমরা সামনে এগুলো আলোচনা করব, তোমরা বুঝতে পারবে, এবং আলোচনা থাকবে বন্য প্রাণীর গুরুত্ব। এখানে তোমাদের একটা ছবি দেখানো হচ্ছে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝে ফেলেছো, এটা একটা গন্ডারের ছবি। এই প্রাণীটা আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ যে রাইনোসেরস ইউনিকর্নিস, এটা আমাদের দেশে একসময় ছিল, এখন একেবারেই নাই। এরকম অনেক প্রজাতির প্রাণী আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। এই যে বিলুপ্তর মধ্যে এক্সটিন্ট আর একটা প্রাণী, সেটা ময়ূর, প্যাভোক্রিস্টেটাস, এটাও বিলুপ্ত হয়ে গেছে আমাদের দেশ থেকে। আমাদের যে জাতীয় পশু দেখতে পাচ্ছ, এটা বিলুপ্ত হয় নাই, কিন্তু এটা বিলুপ্ত হওয়ার অনেক কাছাকাছি চলে গেছে। এজন্য এখানে বলা হচ্ছে মহাবিপন্ন, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। বৈজ্ঞানিক নাম তোমরা জানো যে প্যান্থেরা টাইগ্রিস। আর একটা মহাবিপন্ন প্রাণী তোমরা দেখতে পাচ্ছ, গ্যাভিয়ালিস গ্যাঙ্গেটিকাস। এটা গঙ্গা নদীর এক ধরনের প্রাণী, যেটা কুমির সদৃশ্য। এটা আমাদের পদ্মাতেও আছে, পদ্মা নদীতে। তো এটাও মহাবিপন্ন প্রাণী। এখানে আরেকটা প্রাণী দেখা যাচ্ছে, এরা বনে বাস করে, এদের দেহে আইস আছে, এবং তোমরা এটাকে চেনো, আমাদের যে মিউজিয়ামে রক্ষিত আছে। এটা হলো বনরুই মেনিস ক্রিসকডাটা। এটা চিটাগাং, সিলেট এবং বিভিন্ন বনে এই প্রাণীটা থাকে। এই প্রাণীটার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে শত্রু কর্তৃক আক্রান্ত হলো একেবারে গোল হয়ে, বলের মতো পাকিয়ে গোল হয়ে থাকে, আর শত্রুরা একে গ্রহণ করতে পারে না, খেতে পারে না। মহাবিপন্ন প্রাণী। শিক্ষার্থীবৃন্দ, আজকে দেখো আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে বেশ কয়েকটা সংজ্ঞা থাকবে, এবং এইগুলি
উদাহরণ থাকবে, আর হলো শেষে আমরা বন্যপ্রাণীর কিছু গুরুত্ব আলোচনা করব। তো তোমাদের এখন দেখতে পাচ্ছ যে একটা তথ্য সারণী, সেখানে দেখতে পাচ্ছ যে বাংলাদেশের স্তন্যপায়ীর সংখ্যা আসলে কতটি। 138 প্রজাতির জীবন্ত প্রাণী আমাদের দেশে আছে স্তন্যপায়ী, আর 11টা স্তন্যপায়ী প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। পাখির সংখ্যা আমাদের দেশে সবচেয়ে ভালো, 566টা জীবন্ত প্রাণীর প্রজাতি সংখ্যা, তবে 19 প্রজাতির পাখি বিলুপ্ত হয়ে গেছে। সরীসৃপ যারা টিকটিকি, সাপ, কচ্ছপ, এরা 167 প্রজাতির এরা জীবিত আছে, আর 1 প্রজাতির এরা বিলুপ্ত হয়ে গেছে। উভচর আমাদের দেশে 49টা প্রজাতি আছে, তবে উভচরদের কেউ বিলুপ্ত হয়ে যায় নাই। আমরা একটা ছক দেখে নিলাম যে আমাদের দেশে কি পরিমাণ প্রাণী আছে। আসলে আমাদের দেশ এটা হট স্পটের মধ্যে অন্তর্ভুক্ত আছে, বিশেষ করে সিলেট এবং পার্বত্য চট্টগ্রাম। আমাদের দেশে উদ্ভিদ এবং প্রাণী প্রজাতিতে সমৃদ্ধ। এখন আমরা আসি যে বন্য প্রাণী কারা। এটা একটা সংজ্ঞা, পরীক্ষা টরীক্ষাতেও আছে এবং তোমাদের এটা জানতে হবে। বন্য প্রাণী কারা? বন্য প্রাণী সম্পর্কে বিভিন্ন রকমের সংজ্ঞা বিভিন্নভাবে দেওয়া আছে, তবে সুন্দর এবং সাধারণ সংজ্ঞার মধ্যে এটা বলা যায় যে মাছ ব্যতীত যে সকল মেরুদণ্ডী প্রাণী গৃহপালিত নয়, মানুষের উপর নির্ভরশীল না থেকে স্বাধীনভাবে প্রাকৃতিক পরিবেশে জীবনযাপন করে ও প্রজনন কার্য সম্পন্ন করে, তাদেরকে বন্যপ্রাণী বলা হয়, ওয়াইল্ড লাইফ অ্যানিমাল। এখানে আমরা ইংলিশে একটা সংজ্ঞা দিয়েছি, ওয়াইল্ড লাইফ ট্র্যাডিশনালি refers to undomesticated animal species, but has come to include all organisms that grow or live wild in an area without being introduced by human. Wildlife traditionally refers to undomesticated animal species, but has come to include all organisms that grow or live wild in an area without being introduced by human. Wikipedia. বিলুপ্ত প্রাণী, যে সকল প্রাণী মূলত কোন অঞ্চল থেকে, দেশ থেকে একেবারে বিলুপ্ত হয়ে গেছে, এর আর কোনো প্রজাতি বেঁচে নাই, এরকম প্রাণীকে বিলুপ্ত প্রাণী বলা হয়। এই বিলুপ্ত হতে পারে বিভিন্ন রকমের মানুষের যে প্রাকৃতিক বা কৃত্রিম কোনো সংকটের কারণে এই প্রাণীগুলি বিলুপ্ত হয়ে গেছে। বন সংকুচিত হয়ে আসছে, বিভিন্নভাবে প্রাণীদেরকে হত্যা করা হয়েছে, নানা কারণে বেশ কিছু প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, প্রজাতি সংখ্যা কমে গেছে। কয়েকটা উদাহরণ, একটু আগে তোমরা দেখেছ এক শিং গন্ডার, রাইনোসেরোস ইউনিকর্নিস, ময়ূর প্যাভোকিস্টেটাস, নেকড়ে বাঘ আমাদের দেশে ছিল একসময়, ক্যানিস লোপাস, বুনো মহিষ, বোবালিস। শিক্ষার্থীবৃন্দ, এখন মহাবিপন্ন প্রাণী কারা এই সম্পর্কে বলতেছি। যে মহাবিপন্ন, এটা ইংলিশে বলা হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড বা সংক্ষেপে সিআর। যেসব প্রজাতি বন পরিবেশে একসময় অধিক পরিমাণে বিস্তৃত ছিল, কিন্তু বিভিন্ন প্রাকৃতিক ও কৃত্রিম কারণে তাদের সংখ্যা কমতে কমতে এমন পর্যায়ে রয়েছে যাদের নিকট ভবিষ্যতে বিলুপ্তির মুখোমুখি বলে চিহ্নিত করা যায়, তাদেরকে মহাবিপন্ন প্রাণী বলে। অর্থাৎ এরা এখনো বিলুপ্ত হয় নাই, কিন্তু তারা বহুত বড় হুমকির মধ্যে আছে। এদের যদি ভবিষ্যতে যত্ন না নেওয়া যায় তাহলে হয়তো এরাও বিলুপ্ত হয়ে যাবে। উদাহরণ, বাংলাদেশের
সুন্দরবনের বাঘ জাতীয় পশু, প্যান্থারা টাইগ্রিস, ঘড়িয়াল গ্যাভিয়া গ্যাঞ্জেটিকাস, একটু আগে যে তোমাদের বলা হয়েছে। এরপরে আমরা দেখব যে বিপন্ন প্রাণী, ইংলিশে বলা হচ্ছে এন্ডেঞ্জার্ড অ্যানিমাল। বিপন্ন প্রাণী কারা? যেসব প্রজাতি বিলুপ্ত কিংবা মহাবিপন্ন নয়, নিকট ভবিষ্যতে বিলুপ্ত বা মহাবিপন্ন হওয়ার সম্মুখীন হতে পারে, যদি যত্ন না নেওয়া হয়, তাহলে তাদেরকে, এই জাতীয় প্রাণীদেরকে বিপন্ন প্রাণী বলা হয়, সংক্ষেপে ইএন, এন্ডেঞ্জার্ড অ্যানিমাল। যেমন রেসাস বানর, ম্যাকাকা মালুট্টা। এই বানরটা তোমরা জানো যে এটা আমাদের বাংলাদেশের বনে আছে, বিশেষ করে সিলেট, চিটাগাং কিছু এইসব অঞ্চলে আছে, বনে বাস করে এবং এদের পরিমাণটা অনেক কম। এই রেসাস বানরটা তোমরা জানো যে মানুষের রক্তের যে পজিটিভ নেগেটিভ যে আরএস ফ্যাক্টর, এইটা রেসাস বানর থেকে পরীক্ষা করে মানুষের দেহে এটা গবেষণা করে এটা মানুষের দেহের সাথে মিলে যায়। তো এই বানরের রক্ত প্রথম পরীক্ষা করা হয়েছিল। 2 নম্বরে দেখতে পাচ্ছ যে বন বিড়াল, হেলিসচস, বনের মধ্যে থাকে এই বিড়াল। আমাদের দেশে এটা বিপন্ন প্রাণী, এদের সংখ্যা অনেক কমে আসছে। এদের যত্ন না করলে এরাও মহাবিপন্ন হতে পারে বা বিলুপ্ত হতে পারে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন দেখতে পাচ্ছ যে সংকটাপন্ন প্রাণী, ইংলিশ টার্ম যেটাকে বলা হচ্ছে ভালনারেবল অ্যানিমালস, সংক্ষেপে ভিইউ। কোনো প্রজাতি বর্তমানে অতি বিপন্ন বা বিপন্ন না হলেও ভবিষ্যতে বন্য পরিবেশে অতি বিপন্ন বা বিপন্ন অবস্থার মুখোমুখি হতে পারে বলে চিহ্নিত করা যায়, তাদেরকে সংকটাপন্ন প্রাণী প্রজাতি বলা হয়। তোমরা চেনো ছোট্ট যে শিয়ালটা, শিয়াল বলে ক্যানিস অরিয়াস, না ছোট না, এটা হলো যে বড় শিয়ালি, সেটা হলো ক্যানিস অরিয়াস। 2 নম্বর গুইসাপ, ভ্যারানাস বেঙ্গালেন্সিস, যেটা তোমরা বিভিন্ন আনাচে কানাচে বাংলাদেশের সব জেলাতেই আছে। এরপরে আমরা একটা প্রাণী জানবো, সংখ্যা একটা টার্ম শব্দ জানবো, সেটা হলো সংখ্যাগ্রস্ত প্রাণী, থ্রেটেনেড। থ্রেট আছে যাদের উপরে, অর্থাৎ আমরা এর আগে যেগুলো আলোচনা করলাম, মহাবিপন্ন, বিপন্ন, সংকটাপন্ন, এই ক্যাটেগরির এই সব কটা প্রাণীকে একত্রে বলা হয় থ্রেটেনেড প্রাণী। এরা সংখ্যার মধ্যে আছে, সংখ্যাগ্রস্ত প্রাণী। এই 3টা গ্রুপই হলো থ্রেটেনেড। আরেকটা টার্ম আছে ন্যূনতম উদ্বেগকর, এলসি, লিস্ট কনসার্ন। এই ক্যাটেগরির তালিকায় প্রজাতিসমূহ ব্যাপক বিস্তৃত, সংখ্যায় বেশি এবং কম ঝুঁকিপূর্ণ। এরা অনেকটাই নিরাপদ, এদের বিপন্ন বা বিলুপ্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। যেমন আমাদের কাক, আমাদের আশেপাশে থাকে, পাতি কাকটা বাংলাদেশে খুব আছে, হাউস ক্রো বলা হয়, করভাস স্পেন্ডেন্স। আচ্ছা, কিছু কিছু প্রাণী সম্পর্কে আমাদের যথেষ্ট তথ্য জানা নাই, এইসব প্রাণীদেরকে বলা হচ্ছে তথ্য স্বল্পতা বিশিষ্ট প্রাণী, ডাটা ডিফিসিয়েন্ট। যেমন এখানে বলা হচ্ছে যে সামুদ্রিক কাছিপ, ক্যারেটা, উড়ন্ত টিকটিকি, ড্র্যাকোম্যাকুলেটাস। অমূল্যায়িত কিছু প্রাণী আছে। IUCN একটা আন্তর্জাতিক সংস্থা যারা প্রাণী সংরক্ষণে কাজ করে থাকে, তারা এখানে অর্থায়ন করে, এটা আন্তর্জাতিক, এটা জাতিসংঘের মাধ্যমে এটা করা হয়। তো তারা এটার কিছু প্রাণী দ্বারা তারা এটা করতে পারেনি, যে যাচাই করতে পারেনি। হ্যাঁ, এমন কিছু প্রজাতিও আছে, এগুলাকে বলা হচ্ছে অমূল্যায়িত প্রাণী, নট এভালুয়েটেড অ্যানিমালস, সংক্ষেপে NE। যেমন পাহাড়ি ঝর্ণা ব্যাং, অ্যামোলোপাস মারমরেটাস।
এখানে শিক্ষার্থীবৃন্দ একটা ডাটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের দেশে যে প্রাণীগুলি বিলুপ্ত হয়ে গেছে তার মধ্যে যে একটা বলা হচ্ছে রিজিওনালি এক্সটেন্ট, অর্থাৎ আমাদের অঞ্চলে বিলুপ্ত হয়েছে, কিন্তু হয়তো পার্শ্ববর্তী দেশ যেমন ইন্ডিয়াতে এখনো তারা হয়তো কেউ কেউ আছে জীবিত, যেমন গন্ডার, ময়ূর। তো আমাদের রিজিওনালি এক্সটেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্তন্যপায়ী 11, পাখি 19, রেপটাইল 1, অ্যামফিবিয়া আমাদের বিলুপ্ত হয় নাই, আমাদের এক্সটেন্ট টোটাল এক্সটেন্ট 31। ক্রিটিক্যালি এন্ডেঞ্জার যারা মহাবিপন্ন, যারা বিলুপ্তর কাছাকাছি, এরা আমাদের দেশে আছে যে 17টা ম্যাম্মালস স্তন্যপায়ী, 10টা পাখি, 17টা রেপটাইল, 2টা ব্যাঙ, মোট 46। যারা বিপন্ন এন্ডেঞ্জার তারা হলো ম্যাম্মাল 12, বার্ডস 12, রেপটাইল 10, অ্যামফিবিয়া 3, মোট 37। ভালনারেবল যারা সংকটাপন্ন তারা ম্যাম্মাল 9, বার্ডস 17, রেপটাইল 11, অ্যামফিবিয়া 5, মোট 42। নিয়ার থ্রেটেনেড যারা উদ্বেগকর তাদের মধ্যে কাছাকাছি তারা 9 হলো ম্যাম্মাল, 29 বার্ডস। দেখো পাখিরাই বেশি থ্রেটেনের মধ্যে আছে, যারা সংখ্যাগ্রস্ত তারা। রেপটাইল 18, অ্যামফিবিয়া 6, মোট 62। লিস্ট কনসার্ন যেটার ব্যাপারে আমাদের উদ্বিগ্নতা কম, তার মধ্যে ম্যাম্মাল বেশ পরিমাণে আছে 34টা, পাখি 424, রেপটাইল 64, অ্যামফিবিয়া 27, মোট 549। আমাদের কিছু আমরা দেখতে পাচ্ছি ডাটা ডেফিসিয়েন্সি, নট এভালুয়েটেড, এগুলি মিলে আমাদের সর্বমোট আমাদের প্রজাতির সংখ্যা হলো 920। এর মধ্যে 31টা বিলুপ্ত হয়ে গেছে। শিক্ষার্থীবৃন্দ, আরো কিছু প্রাণী তোমরা দেখতে পাচ্ছ। এই প্রাণীটা হলো রেসাস বানর, যে ছবিটা কেবল দেখছো, এর আগে তোমাদের নামটা শুনেছ। এটা হলো ম্যাকাকা মালুট্টা বৈজ্ঞানিক নাম। এটার বনবিড়াল ফেলিসচস, এটা বনে বাস করে, এরা ইঁদুর খায় এবং অন্যান্য আরো কিছু খায়। এটা আমাদের পরিবেশের উপকার করে থাকে। এইটা তোমরা চেনো, এটা একটা সংকটাপূর্ণ প্রাণী, ভালনারেবল। এটা ছোট্ট শিয়াল, এটাকে খেক শিয়াল বলা হচ্ছে, ভালপেস বেঙ্গালেন্সিস। এখানে আর একটা শিয়াল যেটা আমাদের সচরাচর বেশি দেখে থাকি, এই শিয়ালটা, এটাকে পাতি শিয়ালও বলা হয়, ক্যানিস অরিয়াস। এটাও সংকটাপূর্ণ প্রাণী, ভালনারেবল, সংকটাপূর্ণ প্রাণী শিয়াল। এইটা তোমরা সবাই চিনো। এইটাও শিয়ালের মতো, এটা বাংলাদেশের সব জেলাতে এটা থাকে। এটাও এর চামড়া অনেকে খুলে বিক্রি করে, এই কারণে এই প্রাণীটা অনেকটা কমে যাচ্ছে। কেউ কেউ এটার মাংস খায়। তো এটাও সংকটাপন্ন অবস্থা আছে, ভ্যারানাস বেঙ্গালেন্সিস। এখন তোমাদের বন্য প্রাণী সংরক্ষণের গুরুত্ব, এটা গুরুত্ব অপরিসীম আমরা জানি, এবং এটা অনেক পয়েন্ট আকারে লেখা যায়। কিছু কিছু জিনিস তোমাদের একটু আলোকপাত করতেছি। এক হলো যে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে গুরুত্ব। শিক্ষা এবং মানব কল্যাণে গবেষণার কাজে বন্যপ্রাণীর বিভিন্ন ব্যবহার রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে প্রাণীবিজ্ঞান পাঠ করতেছো, এই ব্যাপারেও আমাদের শিক্ষার দরকার আছে, এবং আমরা প্রাকৃতিক পরিবেশে বন্যপ্রাণী নিয়ে শিক্ষা গবেষণা করে থাকি, এটার প্র্যাকটিক্যাল করে থাকি। এভাবে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষরাই বন্যপ্রাণী নিয়ে তারা শিক্ষা গবেষণা করে থাকে, এবং এর মাধ্যমে নানা রকমের উপকার পেয়ে থাকে সবাই। এরপরে দেখো 2 নম্বরে চিকিৎসা ক্ষেত্রে বন্যপ্রাণীর গুরুত্ব। আদিকাল থেকেও যে চিকিৎসা ক্ষেত্রে উদ্ভিদের যেমন ব্যবহার আছে, প্রাণীদেরও সেরকম ব্যবহার আছে।
বিভিন্ন রকমের প্রাণী থেকেও ওষুধ তৈরি হয়। সাপের বিষ থেকে অ্যান্টিভেনম বিষনাশক কিংবা ব্যথানাশক তৈরি হয়। ইদানিং ক্যান্সারের ওষুধও তৈরি হচ্ছে। বাঘ, গন্ডার, বনরুই, কুমির এগুলির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে ওষুধের উপকরণ তৈরি হয়। পোষা প্রাণী হিসাবে বন্য প্রাণী আদিকাল থেকেই পোষ মানিয়ে বন্য প্রাণীকে লালন পালন করে আসছে মানুষ। এখনো বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন রকমের প্রাণী লালন পালন করে আনন্দ পায়। তোমরা দেখেছো, নেটে দেখে থাকবে যে কেউ বাঘ, সিংহ পর্যন্ত লালন পালন করছে। অজগর সাপের সাথে একসাথে তারা ঘরে শুয়ে থাকছে এবং বিভিন্ন প্রাণী, পাখি এগুলি তারা লালন পালন করছে এবং মানুষ এটাতে লাভবান হয়, আনন্দ পায়। তো পোষা প্রাণী হিসাবে শখের বশবর্তী হয়ে মানুষ এগুলোকে পালন করে। অনেকে এই প্রাণীগুলি দিয়ে কাজে লাগায়, যেমন হাতি দিয়ে হাতি ধরা বা তারপরে বাজ পাখি দিয়ে শিকার করা, নানা কিছু উপকারও পায় এবং আনন্দ হয়। 4 নম্বরে দেখছো খাদ্য সামগ্রীর উৎস হিসাবে, যে বন্য প্রাণী থেকে মানুষ খাদ্য আহরণ করে থাকে, আগেও করতো, ইদানিং হয়তো একটু কমেছে, যে এই কারণে যে বন্য প্রাণী কমে যাচ্ছে, এখন ধরা মারা শিকার করা নিষেধ। তবু বন্য প্রাণী মানুষের প্রোটিন খাদ্য চাহিদা পূরণ করে। এখন আমরা বন্য প্রাণীর ক্ষতি না করে খামার সিস্টেমে আমাদের কিছুটা আমরা সেখান থেকে খাদ্য পাচ্ছি এবং বিদেশে রপ্তানিও করা হচ্ছে, যেমন হরিণের খামার, কুমিরের খামার, কচ্ছপের খামার ইত্যাদি। 5 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে বন্য প্রাণী হইতে রপ্তানিযোগ্য বস্তু আহরণ। অনেক বন্য প্রাণী থেকেই অনেক কিছুই যেগুলো বিদেশেও রপ্তানি করা যায়। পাখির লোম, হাড্ডি, অস্থি, শিং, দাঁত, চামড়া, নানা কিছুই মানুষ শৌখিন দ্রব্য হিসাবে ব্যবহার করে। এবং কোনো দেশে যে প্রাণী আছে কিন্তু অন্য দেশে নাই, যেমন আমাদের দেশে জিরাফ, জেব্রা এইসব প্রাণী নাই, সিংহ নাই। তো আমাদের দেশ আমদানি করে আফ্রিকার কোনো দেশ থেকে, এগুলি নিয়ে আসে, তারা রপ্তানি করে, তারা লাভবান হয়। আমরা নিয়ে এসে চিড়িয়াখানায় রাখি, আমরা সাফারি পার্কে রাখি। তো এইভাবে কেউ কেউ এই বন্য প্রাণী থেকেও অর্থনৈতিক ব্যাপক লাভবান হচ্ছে। 6 নম্বরে দেখো যে পেস্ট দমনে বন্য প্রাণীর ভূমিকা। তোমরা জানো যে ব্যাঙ, টিকটিকি, বিভিন্ন পাখি তারা কীটপতঙ্গ খায়। পাখি তার বাচ্চাদেরকে লালন পালন করার জন্য পোকা এনে খাওয়ায়। আর বনের কিছু প্রাণী, বন বিড়াল, শিয়াল এগুলি ইঁদুর ইত্যাদি ধরে খায়। এভাবে আমাদের দেশের যে পেস্ট, ক্ষতিকারক, ফসলের ক্ষতিকারক যে প্রাণীগুলো আছে, কীটপতঙ্গ, লার্ভা এবং ইঁদুর জাতীয় প্রাণী, এদেরকে অন্য বন্য প্রাণীরা খেয়ে আমাদের উপকার করতেছে। প্রদর্শনীতে ব্যবহার করে লাভবান। অনেকে বন্য প্রাণী নিয়ে বিভিন্ন প্রদর্শনী করে ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে লাভবান হয়। কেউ বা হাতি, কেউ বা সিংহ, বাঘ নিয়ে খেলা করে, নাচ দেখায়, বানরের খেলা, সাপ খেলা ইত্যাদি। মানুষ এগুলো দেখতে ভালোবাসে এবং সাথে সাথে পর্যটকদেরও আকর্ষণ করে। বন্য প্রাণীর লোম এবং পালক। শিক্ষার্থীবৃন্দ, পাখি এবং স্তন্যপায়ী প্রাণীর লোম এগুলি দ্বারা যদি পোশাক তৈরি করা যায়, তাহলে এই পোশাকগুলি যেমন ওজনে হবে হালকা, কিন্তু অত্যন্ত সুন্দর, গরম, উষ্ণ। বিশেষত ইউরোপ দেশে, তাদের খুবই ঠান্ডা এলাকা, তারা এরকম পাখি এবং স্তন্যপায়ীর পালক থেকে তারা পোশাক তৈরি করে। তো বন্যপ্রাণী থেকে পোশাক তৈরি হচ্ছে। মানুষের মনোরঞ্জন। তোমরা দেখতে পাচ্ছ 9 নাম্বার, প্রাকৃতিক পরিবেশে মানুষ পশু পাখি, জীব জন্তু, গাছপালা এগুলি দেখতে আনন্দ পায়, অনাবিল আনন্দ দেয়। পৃথিবীটা একটা আনন্দময় হয়ে আছে। যদি এগুলি না থাকতো তাহলে একটা নিরানন্দের কারণ হতো। মানুষ প্রকৃতিকে ভালোবাসে।
তাছাড়া আজকাল বিভিন্ন বনাঞ্চল জাতীয় পার্ক, বিনোদন পার্ক, সাফারি পার্ক ইত্যাদি করা হয়েছে এবং এখানে প্রাণী সংরক্ষণ যেমন হচ্ছে, সাথে সাথে এখানে বিনোদন বা এখানে দেখার জন্য, যেমন তোমরাও শিক্ষা সফরে যাও এবং অনেকেই যান, তারা অবসর সময় করে কিছুটা ঘুরে আসার জন্য, দেখার জন্য তারা এই অঞ্চলে যায়। জীবজন্তু, পশু পাখি মানুষকে আনন্দ দেয়, মানুষের মনোরঞ্জন হয়। বন্য প্রাণীর পরোক্ষ আরও ভূমিকা আছে। এরা পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক ভূমিকা পালন করে। একটা পরিবেশে বিভিন্ন রকমের উপকার করে থাকে বিভিন্ন প্রাণী। একটা পাখি তারা যে কি পরিমাণ উপকার করে এই জিনিসটা মানুষ আগে জানতো না। চীন দেশে একবার চড়ুই পাখি হত্যার আদেশ হলো সরকারিভাবে কোনো একটা নির্দিষ্ট সময়ে, আজ থেকে প্রায় হয়তো 50 বছর আগে। তো সেখানে চড়ুই পাখি মেরে মেরে শেষ করে ফেলা হলো, হাজার হাজার লাখ লাখ চড়ুই পাখি তারা হত্যা করলো। তার ফলশ্রুতিতে কি হলো যে পোকায় তাদের ফসল ভর্তি হয়ে গেল, প্রচুর পরিমাণে পোকা, এবং তাদের ফসল খেয়ে শেষ। এবং পরবর্তীতে খাদ্যের এত ঘাটতি যে দুর্ভিক্ষ দেখা দিলে এবং চীন দেশে বহু মানুষ মারা গেল, হাজার হাজার মানুষ, লক্ষ মানুষ মারা গেল। তো একটা চড়ুই পাখি যে কতখানি উপকার করতেছে, তারা মনে করছিল যে চড়ুই পাখি ফসল খেয়ে ক্ষতি করতেছে, কিন্তু তারা যে পোকা খেয়ে কত বেশি উপকার করে এইটা জানতো না। তার ফলশ্রুতিতে এত ক্ষতি হয়েছে। তো পাখি, ব্যাঙ এগুলা পতঙ্গ খাচ্ছে, অন্যান্য প্রাণী অন্যান্যভাবে পরিবেশের ভারসাম্য রক্ষায় তারা বিভিন্নভাবে কাজ করছে। 2 নম্বর দেখো, খাদ্য চক্রে বন্যপ্রাণীর ভূমিকা। খাদ্যচক্র পরিবেশের একটা অবিচ্ছেদ্য ঘটনা। জীববৈচিত্র্য সুস্থ সুন্দর বজায় রাখার জন্য এই খাদ্যচক্র, ফুড চেইন অত্যন্ত প্রয়োজন। এক্ষেত্রে সকল বন্যপ্রাণী অনন্য। একটা বাঘ পর্যন্ত সে তার খাদ্যচক্রে অত্যন্ত দরকারি। বাঘ আছে জন্যই হরিণের সংখ্যা কনস্ট্যান্ট আছে, না হলে হয়তো খুব বেশি বৃদ্ধি পেয়ে আবার ধ্বংস হয়ে যেত। বিভিন্ন প্রাণী খাদ্যচক্রে এটা তারা সুন্দর ভূমিকা পালন করে জন্যই আমাদের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য এগুলি সুন্দর আছে, বজায় আছে। এগুলি যদি, তবে আমাদের কিছুটা ক্ষতি হয়েছে, বন কমে গেছে, বন্যপ্রাণী কমে গেছে, পরিবেশের কিছু ঘাটতি হয়েছে। এই জন্যই যদি বন্যপ্রাণীকে সংরক্ষণ করা যায় এবং উদ্ভিদদের সংরক্ষণ করা যায়, নিঃসন্দেহে এটা পরিবেশ আরও সুন্দর হবে, সব দিক দিয়ে আমাদের পৃথিবীটা আরও অনন্য হয়ে যাবে। পর্যটন কিছুটা বলেছি এর আগে যে পর্যটনে বন্যপ্রাণীর ভূমিকা। তো পর্যটন ক্ষেত্রে বন্যপ্রাণী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষ এটা দেখারও আগ্রহ থাকে, মানুষ যে সফর করে দেশ বিদেশ দেখার জন্য, এর মধ্যে বন্যপ্রাণী দেখাও তাদের আগ্রহ। বৈজ্ঞানিক গুরুত্ব। বৈজ্ঞানিক বিভিন্ন গবেষণায় বন্যপ্রাণীকে অনেকভাবে ব্যবহার করা হয়। তোমরা জানো, ইঁদুর, গিনিপিগ, খরগোশ, বানর ইত্যাদি প্রাণীকে তারা চিকিৎসার জন্য তারা প্রথমে একটা পরীক্ষামূলক চিকিৎসা করে থাকে এবং বিভিন্ন প্রাণী নিয়ে গবেষণা করে মানুষ বিভিন্ন রকমের ওষুধ তৈরি করতেছে। বায়োটেকনোলজি মানুষে ব্যবহার করে নানা রকম উপকারী ওষুধ, টিকা ইত্যাদি বানাচ্ছে। বন্য প্রাণী থেকে এই যে ঔষধের কথা বলতেছি, যে বিভিন্ন রকম ওষুধ তৈরি হয়। শৌখিন দ্রব্য, যারা অনেক মানুষ আছে যে যারা শৌখিন জিনিস তারা খুব পছন্দ করে, তারা ড্রয়িং রুমে তাদের বাসায় রাখতে পছন্দ করে। তো বন্যপ্রাণী থেকে বিভিন্ন প্রকার শৌখিন দ্রব্য তৈরিও করা যায় এবং কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ, গায়ের চামড়া, শিং ইত্যাদি, হাতির দাঁত ইত্যাদি তারা সংগ্রহ করে মানুষ। তো এইভাবে মানুষ বন্যপ্রাণীকে
বন্যপ্রাণী থেকে অনেক রকম উপকার পেয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আর একটু আলোচনা করি, সেটা হলো যে এর আগে তোমরা তোমাদের প্রশ্নের মধ্যে দেখেছ যে কতক প্রাণী বনে না বাস করলেও বন্য প্রাণী। যেমন ধরো যে আমরা সংজ্ঞায় বলেছি যে সকল প্রাণী কোনো মানুষের সাহায্য সহযোগিতা ছাড়াই স্বাধীনভাবে, মাছ ব্যতীত মেরুদণ্ডী প্রাণীর কথা বলা হচ্ছে, স্বাধীনভাবে তারা বাস করে জীবনচক্র সম্পন্ন করতে পারে, এইসব প্রাণীদেরকে বন্যপ্রাণী বলা হচ্ছে। বেশিরভাগই বন্যপ্রাণী বনেই থাকে, তবে কিছু ব্যতিক্রম প্রাণী আছে যেগুলা বন্যপ্রাণীর সংজ্ঞায় পড়ে কিন্তু তারা বনে থাকে না, যেমন আমাদের ঘরে থাকে। যেমন এই যে দেওয়াল টিকটিকির কথা বলা যায়, এই প্রাণীটা ঘরেই বসবাস করে কিন্তু সে স্বাধীনভাবে জীবনচক্র সম্পন্ন করতে পারে, এই জন্য এদেরকে বন্যপ্রাণী বলা হচ্ছে। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন কোন শ্রেণীর প্রাণীদেরকে বন্যপ্রাণী হিসেবে গণ্য করা হয়? তোমরা জানো যে স্তন্যপায়ীদের, ভার্টিব্রাটাদের প্রধান যে 5টা শ্রেণী আছে তার মধ্যে মাছ ব্যতীত যে 4টা শ্রেণী, এটা স্তন্যপায়ী, সরীসৃপ, পাখি আর ব্যাঙ, অর্থাৎ অ্যাম্ফিবিয়া, বার্ডস, রেপটাইল, অ্যাম্ফিবিয়া, এই 4টা শ্রেণী হলো শ্রেণীর প্রাণীদেরকে বন্যপ্রাণী বলা হয়। কারণ এই 4টা বন্যপ্রাণীর সংখ্যা অনুযায়ী এই 4টা শ্রেণীর প্রাণী এর মধ্যে আওতার মধ্যে আসে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে জানতে পারলে যে বন্যপ্রাণী জিনিসটা কি, আর বিলুপ্ত প্রাণী কারা, এটা কি, সংখ্যাগুণ বিপন্ন প্রাণী কারা, মহাবিপন্ন প্রাণী কারা, থ্রেটেনেড কি, এই জিনিসগুলা জানতে পারলে এবং কিছু প্রাণীর বৈজ্ঞানিক নাম জানতে পারলে এগুলি তোমাদের পরীক্ষা আসবে। তোমাদের প্রাণীবিজ্ঞানের ছাত্র হিসেবে এগুলি জানা অত্যন্ত জরুরি। তো তোমাদের সামনের যে ক্লাস, সেই ক্লাসে আমি তোমাদের বন্যপ্রাণী সম্পর্কে আরও বেশি পড়া ক্লাস নেব। তোমরা এগুলি মনোযোগ দিয়ে শুনবে, তোমরা স্টাডি করবে, বাসায় থাকো, স্টাডি করো এবং ভালো কাজে ব্যস্ত থাকো। সকলের মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।